বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক লেনদেনে কর ফাঁকির তদন্ত শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক বাড়তি কর হারের জন্য বিদেশি কর্পোরেটগুলোর মধ্যে ফাঁকির প্রবণতা থাকতে পারে। তাই দেরিতে হলেও ট্রান্সফার প্রাইসিং বিধিমালার প্রয়োগ শুরু ইতিবাচক উদ্যোগ। বিদেশি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বলছে, তদন্ত হয়রানি মুক্ত রাখতে এনবিআরকেও নিজস্ব সক্ষমতা বাড়াতে বিনিয়োগ করতে হবে। বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বিভিন্ন দেশে ব্যবসা করা সহযোগী ইউনিটেও কাঁচামাল, পণ্য, সেবা কেনাবেচা করে। আইনগতভাবে এমএনসিগুলো ট্রান্সফার প্রাইসিংয়ের মাধ্যমে সহযোগী ও অঙ্গ প্রতিষ্ঠানের মধ্যে তাদের অর্জিত আয় বরাদ্দ করতে পারে। সেক্ষেত্রে কর ফাঁকির কৌশল হিসেবে আমদানি রপ্তানিতে ওভার বা আন্ডার ইনভয়েসিং করতে পারে। এক্ষেত্রে কম কর্পোরেট কর দিতে হয় এমন দেশগুলোতে বেশি আয় দেখানোর প্রবণতাও থাকতে পারে। এসব অস্বচ্ছতা খুঁজে বের করে কর ফাঁকি রোধে ২০১২ সালে ট্রান্সফার প্রাইসিং বিধিমালা প্রণয়ন করা হয়। সম্প্রতি সেই নীতি প্রয়োগ করে অডিট শুরু করেছে এনবিআর। বিদেশ থেকে তার সহযোগী প্রতিষ্ঠান থেকে আমদানি করে, মানে র মেটেরিয়াল হোক বা ফিনিশ গুডসগুলো আমদানি করে বাংলাদেশে বিক্রি করছে, বা বিভিন্ন ধরনের প্রযুক্তিগত সেবা, অপারেশনাল ফিস, টেকনিক্যাল ফিস, কনসাল্টিং, এই ধরনের বিভিন্ন সেবা নিয়ে বাংলাদেশে পণ্য উৎপাদন বা সেবার কাজে নিয়োজিত আছে। তো এই ক্ষেত্রে ট্রানজ্যাকশন প্রাইস যদি মিসপ্রাইস হয়ে যায়, মানে প্রাইসিংটা যদি ঠিকভাবে না থাকে, তাহলে বাংলাদেশ সরকার তার যে ফেয়ার অ্যামাউন্ট অফ রেভিনিউ বা রাজস্ব সেটা হারানোর সম্ভাবনা থাকে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং যুক্তরাজ্য ভিত্তিক সংস্থার সহায়তায় বৈশ্বিক একটি লেনদেনের ডাটাবেজে প্রবেশাধিকার পেয়েছে বাংলাদেশ, যার মাধ্যমে ৩ কোম্পানির আন্তর্জাতিক লেনদেন পর্যালোচনা চলছে। পর্যায়ক্রমে তদন্ত হবে সব বহুজাতিক প্রতিষ্ঠানে। তবে এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে বিদেশি প্রতিষ্ঠানগুলোর সংগঠন। সক্ষমতা তৈরি করতে হবে এবং তার মাধ্যমে হয়তো ওনারা আরেকটু ইমপ্রুভ করবেন বিফোর এটাকে স্কেল আপ করার আগ পর্যন্ত। তো আমার আশা থাকবে এনবিআরের ওই ইনভেস্টমেন্ট থাকবে যাতে কোনো হয়রানি না হয় এবং ইন্টার না থাকে, যে আনডিউ প্রেশার যাতে না দেওয়া হয়। তো স্ট্যান্ডার্ড জেনারেল অডিট যেখানে ওনারা দেখবেন একটা কমপ্লায়েন্ট কিনা বাই দি ট্রান্সফার প্রাইস পলিসি। বর্তমানে রাজস্ব বোর্ডের ট্রান্সফার প্রাইসিং সেলে কর্মকর্তা মাত্র ৮ জন। তাই অডিট প্রক্রিয়া আন্তর্জাতিক মানের না হলে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তার শঙ্কা দেখছেন সংশ্লিষ্টরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এনবিআর এর সাবেক সদস্য আলমগীর হোসেন। আলমগীর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে আমি শুরুতেই জানতে চাইব, ২০১২ সালে ট্রান্সফার প্রাইসিং বিধিমালা তৈরি করা হয়, এত বছর প্রয়োগ শুরু হচ্ছে, এতদিন দুর্বলতা কোথায় ছিল এনবিআর এর, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে ট্রান্সফার প্রাইসিং একটি জটিল বিষয় এবং এই জন্যে কর্মকর্তাদের নিয়োগ এবং তাদের যথাযথ প্রশিক্ষণ এবং একই সাথে এই ট্রান্সফার প্রাইসিংটা অডিট করার জন্য একটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ডেটাবেস দরকার। এই ডেটাবেসটি আমাদেরকে হায়ার করতে হয় বা আমাদের লাইসেন্সের মাধ্যমে ব্যবহার করার সুযোগটা তৈরি করতে হয়। তা আমার কাছে যেটা মনে হয়েছে সেটি হচ্ছে যে সরকার বা জাতীয় রাজস্ব বোর্ড আসলে এই ১২ বছর পরে অফিসারদের প্রশিক্ষণ দেয়া এবং একটি ট্রান্সফার প্রাইসিং সেল তারা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সেই অফিসারদের সক্ষমতা তৈরি করতে যে তাদের যথেষ্ট সময় লেগেছে, এই সময়টি লাগা উচিত ছিল না, আরও তারা আগেই করতে পারতেন। কিন্তু যাই হোক, তারা প্রশিক্ষণ নিয়েছেন এবং আমি আপনার কথার প্রেক্ষিতেই জানতে চাইছি যে বর্তমানে যে আন্তর্জাতিক ট্রান্সফার প্রাইসিং অডিট রয়েছে, সে ধরনের সক্ষমতা দরকার, যে ধরনের সক্ষমতা দরকার আমাদের এনবিআর এর কি তা আছে বলে আপনি মনে করেন? এনবিআর সক্ষমতা অর্জন করছে এবং আমি মনে করি না পূর্ণাঙ্গ সক্ষমতা অর্জিত হয়েছে তাদের। তবে এই যে 3টি ফার্মকে তারা অডিট করার জন্য নির্বাচন করেছে এবং সেক্ষেত্রে একটি ডাটাবেস তারা লিজ নিয়েছে বা আমি বলবো যে তারা ব্যবহার করার যে অ্যাক্সেসটা পেয়েছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু তারা 2জন কনসালটেন্টও নিয়োগ দিয়েছেন এবং এই কনসালটেন্টের সহযোগিতায় তারা সক্ষমতার আরও উন্নততর সক্ষমতা অর্জন করবে, এটা আমার বিশ্বাস করি। এবং এই 3টি অডিট ফার্মের অডিট কার্যক্রম সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে তাদের প্রশিক্ষণটি আরও, আমি মনে করি যে তারা একটা ভালো উন্নত প্রশিক্ষণ লাভ করবে এবং তারা পূর্ণাঙ্গ সক্ষমতা অর্জন করতে পারবে। এখনো সক্ষমতার ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়েছে।
আলমগীর হোসেন, বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু হয়রানির শঙ্কা তুলে ধরছেন। এটা কিভাবে এড়ানো সম্ভব হবে বলে আপনি মনে করেন? আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সংখ্যাটা আসলে অমূলক। এই কারণে অমূলক যে আপনি আপনি জানেন না বোধহয় যে এই আন্তর্জাতিক যে লেনদেনের ক্ষেত্রে অডিট সম্পাদন করার জন্য আন্তর্জাতিক কিছু স্বীকৃত মাধ্যম আছে এবং কৌশল আছে। সেই কৌশলগুলি কিন্তু বাংলাদেশের আয়কর আইনেও সন্নিবেশ করা আছে এবং যে কোনো কৌশলের মাধ্যমেই এই ডাটা অ্যানালিসিস করা হবে। তো সেই ক্ষেত্রে যদি আমার ট্যাক্সপেয়াররা যথাযথভাবে তাদের লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য, তারা কাগজপত্র, দলিল দস্তাবেজ যদি তারা সরবরাহ করে থাকে, তাহলে তার ভিত্তিতে আমাদের যে আন্তর্জাতিকভাবে একটি ডাটাবেস আমরা ব্যবহার করব, সেই ব্যবহারের মধ্য দিয়ে আমার মনে হয় না এখানে কোনো রকমের কোনো হয়রানি বা দুশ্চিন্তা করার কোনো অবকাশ আছে। আমাদের ক্ষেত্রে মনে হবে নির্ভয়ে তারা অকপটে তাদের যে তথ্যপাত্র আছে, লেনদেনের ক্ষেত্রে তাদের যে ডকুমেন্ট আছে সেগুলি তারা সরবরাহ করলে আমাদের সহযোগিতা করলে জাতীয় রাজস্ব বোর্ড কাছ থেকে এই ধরনের কোনো ঝুঁকি নেই। এক নাম্বার। দুটি বিষয় হচ্ছে, আমি এখনো কাজ করছি একটি আন্তর্জাতিক একটি ম্যানেজমেন্ট কনসাল্টিং কোম্পানিতে কাজ করছি। আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমাদের অনেক প্রতিষ্ঠানেই যারা আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে তারা যথেষ্ট যত্নবান নয়, অর্থাৎ এই ট্রান্সফার প্রাইসিং সেলটি ঠিক মতো কার্যকর না থাকায় তারা এটার প্রতি একটু উদাসীন ছিল এবং অনেকেই হয়তো কাগজপত্র যথাযথ সংরক্ষণ করেননি এবং সেই ক্ষেত্রে তাদের জন্য একটু সমস্যা হতে পারে। কিন্তু সার্বিকভাবে যারা কমপ্লায়েন্ট ট্যাক্সপেয়ার তাদের জন্য কোনো সমস্যার আশঙ্কা দেখছি না। হোসেন, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।